বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন নিজের কাঁধে তুলে নেন মিজানুর রহমান আজাহারি। সাবেক প্রধানমন্ত্রী জানাজায় যোগ দেন প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবন এলাকা। মাকে হারানোর শোকে স্তব্ধ তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ছুটে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সাক্ষাৎ করে সমবেদনা জানালেন পাকিস্তানের স্পিকারও। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী নির্বাচন করার ঘোষণা রুমিন ফারহানার। এই আপোষহীনতা খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বলে মন্তব্য। খালেদা জিয়ার জানাজা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি। অতিরিক্ত চাপের কারণে এই দুর্ঘটনা বলছেন প্রত্যক্ষদর্শীরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায়। প্রত্যেক নিবাস ফেনীতেও বিশেষ দোয়ার আয়োজন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল 3:03 খালেদা জিয়ার জানাজা শুরু হয়। 3:05 জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। জানাজা সম্পন্ন হওয়ার পর জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি প্রিয় নেত্রীর কফিন নিজের কাঁধে তুলে নেন। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর এই মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে শোকের আবহকে আরও ঘনীভূত করে। জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিদেশি কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিন সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে জানাজা স্থল ও এর আশপাশের এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদ গেট এবং ফার্ম গেট এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় পাশে ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শোক সংবাদে সমবেদনা জানিয়ে তিনি প্রয়াত নেত্রীর জন্য দোয়া কামনা করেন। একই দিনে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। বেগম জিয়ার জানাজায় অংশ নিতে তিনি পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছান। সাক্ষাতে তিনি বাংলাদেশে বিএনপির এই শীর্ষ নেতাকে শোক ও সহমর্মিতা জানান। বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ জুড়ে তৈরি হয় জনসমুদ্র। এ সময় মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবন এলাকায়। এই শোকঘন পরিবেশে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মোহাম্মদ নীরব হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরীফ। জানা গেছে নিহত মোহাম্মদ নীরব হোসেনের বাড়ি পটুয়াখালী জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান জানাজা শুরুর আগেই বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এক পর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নীরব হোসেন অসুস্থতা অনুভব করেন। পরে মাটিতে পড়ে গেলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ শরীফ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নীরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় ছিল আর মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। বাকরুদ্ধ গোটা জাতি। কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায়। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে পৈতৃক নিবাস ফেনীতে। পরিবারের পক্ষ থেকে করা হয় পবিত্র কোরআন খতম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে শোকের আবহ। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাবতলী ও আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন এই খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার মৃত্যুর খবর শোনার পরপরই জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তাদের চোখে মুখে ছিল গভীর শোক ও নিস্তব্ধতা। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির নেতারা জানান, বগুড়ার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল আত্মিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গভীর, কারণ এ জেলাতেই তার শ্বশুরবাড়ি। বগুড়ার দলীয় কোনো কর্মসূচিতে এলে তিনি গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের জিয়ার বাড়িতে যেতেন এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন।
সকাল থেকে গাবতলী জিয়ার বাড়িতে স্বজন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ ভিড় করেন। সেখানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ফুলগাজী সহ পুরো ফেনী জেলায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত চেয়ে মঙ্গলবার সকালে তার পৈতৃক বাড়িতে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে ভিড় করেন। খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তার স্মৃতিচারণ করেন। খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন 3 বার। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ফেনীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, যা স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর 1991 সালে প্রথমবারের মতো দেশটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন উল্লেখ করে থাকেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সেই নির্বাচনে 140টি আসনে জয় পায় বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। নারী হয়েও দলীয় নেতৃত্বের শীর্ষে পৌঁছানো এবং সরকারের প্রধান হওয়া খালেদা জিয়া যে পথ পাড়ি দিয়েছেন সে সময়ের প্রেক্ষাপটে তা অভূতপূর্ব ছিল বলেই মনে করেন বিশ্লেষকদের অনেকে। বাংলাদেশের যে সামাজিক পশ্চাৎপদতা এবং ধর্মান্ধতা, এক শ্রেণীর কাঠমোল্লা যেভাবে প্রচার করেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম, এটা দেশপথ প্রচার তো ছিল। সেই প্রচারের মধ্য দিয়ে আমাদের মতন একটি পশ্চাৎপদ সমাজের একজন নারী রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে ওঠা, এটাই মনে করি একটা বড় সড়ো এটাকে একটা বিপ্লব বলা যায়। অথচ 1991 সালে সেই নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন মাঠের রাজনীতিতে খালেদা জিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ শেখ হাসিনা। আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা 2/3 আসনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেন। অন্যদিকে খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্কবার্তা উচ্চারণ করেন। নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও 140টি আসনে জয় পায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আওয়ামী লীগ জয়লাভ করে 84টি আসনে। এছাড়া জাতীয় পার্টি 35টি এবং জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে। এক পর্যায়ে জামায়াতে ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেবার কথা জানায়। জীবনের প্রথম নির্বাচনে 5টি আসন থেকে লড়ে 5টিতেই জয়লাভ করেন খালেদা জিয়া। শুধু তাই নয়, রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনটিতেই পরাজিত হননি তিনি। 1991 সালের 20 মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই বাংলাদেশের সরকার প্রধান নির্বাচিত হন তিনি। তার সরকার নারী শিক্ষার প্রসার ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয়। তবে খালেদা জিয়ার সরকার সবচেয়ে বড় বিতর্কের মুখে পড়ে মেয়াদ পূর্ণ করার পর নির্বাচন আয়োজন নিয়ে। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনের একটি বিশেষত্ব ছিল সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনের আয়োজন করা হয়, যদিও তা সংবিধানের অংশ ছিল না। কিন্তু সেই সরকারের 5 বছরের মেয়াদ পূর্ণ হবার পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে অস্বীকৃতি জানায় খালেদা জিয়ার সরকার।
1996 সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল। এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1994 সালের মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সেই উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে। এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। বিএনপি শুরু থেকেই সে দাবি নাকচ করে আসছিল। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরূপ মন্তব্য করতে দেখা যায় খালেদা জিয়াকে। বছর জুড়ে বিভিন্ন সময় হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচির মধ্যে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য কূটনীতিকদের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায়। বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও বয়কটের মুখে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 10 জন নিহত হবার খবর প্রকাশিত হয়। একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। 300 আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 250টি আসনে। 46টি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়ে যান। তিনি যে ব্যবস্থার বেনিফিশিয়ারি, সেই ব্যবস্থাটি তিনি অস্বীকার করলেন। এটা ছিল, আমি বলবো, অনভিপ্রেত। উনি মোটামুটি একরোখা ছিলেন যে সময় মতো নির্বাচন হবে এবং সংবিধানে যেভাবে আছে সেভাবে। ফলে 96-এর 15 ফেব্রুয়ারিতে একটা তামাশার নির্বাচন হলো। নির্বাচনের পরও বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন অব্যাহত থাকে। কূটনীতিকদের সমঝোতার চেষ্টা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে 1996 সালের 3রা মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে। এর 2 দিন পরে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন তিনি। 1996 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। 26 মার্চ ভোররাতে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয়। 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন সদ্য সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 116টি আসন পায় বিএনপি। প্রথমবারের মতো বিরোধী দলীয় নেত্রী হিসেবে সংসদে যান খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন। তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দেয়া হয় তার কবর। সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন লাখো মানুষ। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই জানাজায় যোগ দিতে আসেন। ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষকে ভোর থেকে জানাজা ও দাফনের স্থানের আশেপাশে অপেক্ষা করতে দেখা যায়। জানা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর শোক জানিয়েছিলেন জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায়। শোক জানাতে বুধবার সকালে ঢাকায় ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় যান চলাচল ছিল নিয়ন্ত্রিত। এছাড়া রাস্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। তবে রাস্তায় যান চলাচল কম থাকলেও জানাজায় অংশ নেয়ার জন্য বহুদূর থেকে মানুষকে পায়ে হেঁটে সংসদ ভবন এলাকার দিকে আসতে দেখা যায়। বুধবার সকালে 9টার দিকে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয় তারেক রহমানের গুলশানের বাসভবনে। মিস জিয়ার মরদেহ যে গাড়িটি বহন করছিল সেটি ছিল বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো। সকাল 11টার কিছুক্ষণ পর তারেক রহমানের গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর। খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বুধবার একদিনের সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে তার মৃত্যুতে তার দল বিএনপি 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সরকার জানিয়েছে রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি আরও 3টি নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশ জুড়ে তৈরি হয় প্রশ্ন ও বিভ্রান্তি। ভিডিওটি আদৌ এআই জেনারেটেড কিনা আর এতে দেয়া বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করেছে দ্য ডিসেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমি এটা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন। তাদের অনুসন্ধানে উঠে এসেছে ভিডিওটি পুরোপুরি এআই জেনারেটেড নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সাল করিমের চেহারা, মুখভঙ্গি ও অভিব্যক্তি তার বাস্তব উপস্থিতির সঙ্গে মিল রয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণেও কৃত্রিম অডিও তৈরির কোনো লক্ষণ পাওয়া যায়নি। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করেও ভিডিওটিকে এআই সৃষ্ট কন্টেন্ট হিসেবে শনাক্ত করা যায়নি। তবে ভিডিওর কিছু অংশে ফয়সালের থুতনির দাড়ি সাময়িকভাবে অদৃশ্য হতে দেখা যায়। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে এটি রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত কোনো ফিল্টার বা ইমেজ প্রসেসিং ইফেক্টের ফল। এতে পুরো ভিডিওটি এআই দ্বারা তৈরি এমন প্রমাণ মেলে না। ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে এই দাবির পক্ষে ভিডিওতে বা এর সঙ্গে সংযুক্ত কোনো স্বতন্ত্র প্রমাণ নেই। ফয়সালের বক্তব্য ছাড়া তার দুবাইয়ে অবস্থান নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ কেবল এই ভিডিও দেখে ফয়সালের অবস্থান যাচাই করা সম্ভব নয়। দেশ ছেড়ে চলে এসেছি, এখন
দুবাইতে আছি। ভিডিওতে ফয়সাল করিম মাসুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। কিন্তু দ্য ডিসেন্টের আগের অনুসন্ধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত বলছে ভিন্ন কথা। দ্য ডিসেন্ট আগেই তথ্য প্রমাণের ভিত্তিতে দেখিয়েছে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বাইকে ছিলেন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। বাইকের পেছনে বসে গুলিবর্ষণ করেন ফয়সাল করিম এবং চালকের ভূমিকায় ছিলেন আলমগীর শেখ। বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও এই তথ্য নিশ্চিত হয়, যা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। ফলে বাইকে উপস্থিত না থাকার দাবি সরাসরি তদন্তসিদ্ধ তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। ভিডিওতে ফয়সাল করিম মাসুদ আরও একটি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে ওসমান হাদি তার কাছ থেকে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। তবে এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওসমান হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদবির বাণিজ্য বা আর্থিক অনিয়মের এমন অভিযোগ কখনো শোনা যায়নি। অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল, আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি। বরং বিভিন্ন সময় ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে তাকে প্রকাশ্যে সোচ্চার থাকতে দেখা গেছে। ফলে মৃত্যুর পর ওঠা এই অভিযোগ একতরফা দাবি হিসেবেই থেকে যাচ্ছে, যা যাচাই বা প্রমাণ করা এখন কার্যত অসম্ভব। দ্য ডিসেন্টের অনুসন্ধানে স্পষ্ট, ফয়সাল করিম মাসুদের ভিডিওটি পুরোপুরি এআই সৃষ্ট নয়, তবে এতে দেয়া একাধিক তথ্য বিভ্রান্তিকর এবং মিথ্যা। পুরো বিশ্ব যখন একদিকে, তখন অন্যদিকে ইসরায়েল, যার প্রমাণ আরও একবার দিল বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। বিশ্ব নেতাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এতেই হুমকির মুখে পড়েছে আফ্রিকার হর্ন অঞ্চলের দেশ সোমালিয়ার অখণ্ডতা। হঠাৎ সোমালিয়াকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার কারণ কি? এতে কি ঝুঁকিতে পড়বে আরব বিশ্ব? সোমালিল্যান্ডকে স্বীকৃতির আড়ালে নতুন কোনো নীল নকশা বাস্তবায়ন করছেন না তো নেতানিয়াহু? 1991 সাল থেকেই সোমালিয়া থেকে আলাদা হওয়ার চেষ্টা চালাচ্ছে সোমালিল্যান্ড, কিন্তু দীর্ঘ এ সময়েও জাতিসংঘের কোনো সদস্য স্বীকৃতি পায়নি তারা। মাঝের সময়টাতে যুক্তরাজ্য, ইথিওপিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসায় নিজেদের লিয়াজো অফিস চালু রাখলেও স্বীকৃতি দেয়নি। 26 ডিসেম্বর আন্তর্জাতিক মহলের সেই অবস্থান ভেঙেই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এতেই ঝুঁকির মুখে পড়েছে আরব বিশ্ব। কেননা বাব আল মান্দা প্রণালীর কাছে সোমালিল্যান্ডের কৌশলগত অবস্থান হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক উপস্থিতি বাড়ানোর, যা লোহিত সাগরকে ভয়ঙ্কর উত্তেজনার কেন্দ্রে পরিণত করতে পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই স্ট্র্যাটেজি আরব ও মুসলিম দেশগুলোকে দুর্বল করে তাদের ভেতরে বিভাজন তৈরি করতে পারে। অর্থাৎ ইসরায়েলের স্বীকৃতির আড়ালে রয়েছে এক জটিল ও ঝুঁকিপূর্ণ ভূ রাজনৈতিক হিসাব। ইসরায়েল দীর্ঘদিন ধরেই বিভিন্ন অজুহাতে আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে খণ্ডিত করতে চায়, মধ্যপ্রাচ্যে একক আধিপত্য কায়েম করতে চায়। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের সেই কৌশলেরই ধারাবাহিকতা হিসেবে দেখেন আরব বিশ্বের অনেকেই, যাদের একজন সৌদি আরবের জিবুতি রাষ্ট্রদূত দিয়া উদ্দিন সাইদ বামাখরামা। এই রাষ্ট্রদূতের মতে ফেডারেল সোমালিয়ার ভেতরে অর্জিত রাজনৈতিক সমঝোতাকে দুর্বল করতেই এই প্রচেষ্টা ইসরায়েলের। কেননা আন্তর্জাতিক সম্প্রদায় অতীতে এই ধরনের পদক্ষেপ এড়িয়ে গেছে, কারণ ইতিহাস দেখিয়েছে বিচ্ছিন্নতাবাদ স্থিতিশীলতার চেয়ে বেশি ক্ষতি ডেকে আনে। নাগরিকদের মধ্যে বিভাজন বাড়ে, সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের দরজা খুলে যায়। অর্থাৎ সোমালিল্যান্ডকে স্বীকৃতির মধ্য দিয়ে সেটাই চাইছে ইসরায়েল। অতীতেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল, যার মধ্যে অন্যতম লেবাননের প্রান্তিক গোষ্ঠী মারোনাইট বা লেভান্ত অঞ্চলের দ্রুজ সম্প্রদায়। সে সময় স্বীকৃতির পেছনে জাতিগত ও ধর্মীয় কারণ গুরুত্ব পেলেও সোমালিল্যান্ডের বেলায় ব্যাপারটি ভিন্ন। সোমালিল্যান্ড পুরোপুরি মুসলিম প্রধান হওয়ায় এই স্বীকৃতির পেছনে মূলত ভূ রাজনৈতিক স্বার্থই বেশি। এক্ষেত্রে ইসরায়েলের চাওয়া সোমালিল্যান্ডকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করে এ অঞ্চলের নিরাপত্তা, সমুদ্র পথ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো। আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার অঙ্গীকার করে যা সহজ করে দিয়েছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি।
ফলে নেতানিয়াহু সরকার এখন বলতে পারবেন আরব ও মুসলিম দেশগুলি নিজেদের স্বার্থ পূরণ হলে সম্পর্ক স্থাপনে প্রস্তুত। যদিও এতদিন ওআইসি ও আরব লীগ বলে এসেছে ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না তারা। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় যে স্বার্থ কাজ করেছে সেটা হলো হর্ন অফ আফ্রিকায় গোয়েন্দা বা সামরিক উপস্থিতি বাড়াতে চায় নেতানিয়াহু সরকার। কেননা বাব আল মান্দাব প্রণালীর কাছে সোমালিল্যান্ডের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের অপর পাশে ইয়েমেনে থাকা হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে বেশ সক্রিয়। প্রায়শই ইসরায়েলের জাহাজগুলোতে হামলা চালায় তারা। কিন্তু এখন সোমালিল্যান্ডে ঘাঁটি স্থাপন করে নৌপথে নজরদারি বাড়াতে পারবে ইসরায়েল, যা আশেপাশের পুরো অঞ্চলের জন্য এক ভীতিকর পরিস্থিতি তৈরি করবে। জানিয়ে রাষ্ট্রদূত বামাহ রামা বলেন, এ ধরনের সংবেদনশীল স্থানে ইসরায়েলি সামরিক ঘাঁটি হলে তা মিশর, সৌদি আরব, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও জিবুতি সহ লোহিত সাগর ঘেঁষা দেশগুলোর বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হবে। এদিকে লোহিত সাগর একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এর ভারসাম্য বদলালে প্রভাব পড়বে সারা বিশ্বেই। ফলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে আরব লীগ, জিসিসি ও ওআইসি সহ 21টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েল স্বীকৃতি দিলে ওয়াশিংটন সমর্থন দেবে না বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো তার প্রশ্ন, কেউ কি জানে সোমালিল্যান্ড কি? ঘটনা, অস্থিরতা, আশা আর গভীর শোক সব মিলিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল সাল 2025। রাজনীতি, সমাজ, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নানা চড়াই উৎরাইয়ের সাক্ষী হয়েছে এই বছরটি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেমন নতুন পথের সন্ধানে ছিল, তেমনি 2025 সালে ঘটে যাওয়া একের পর এক বড় ঘটনা বারবার নাড়িয়ে দিয়েছে জনজীবন। বছরের শেষ সূর্যাস্তের সঙ্গে স্মৃতির খাতায় জমা পড়ছে অর্জন ও বেদনার দিকগুলো। বছরের শুরু থেকেই অনিশ্চয়তা ছিল প্রকট। টালমাটাল রাজনীতি, অর্থনৈতিক চাপ আর সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে এগিয়েছে সময়। এই প্রেক্ষাপটে 2025 সালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নভেম্বরে 14 বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। যদিও এই ব্যবস্থা ত্রয়োদশ নয়, তার পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে বলে জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনা ছিল জুলাই ঘোষণা, জুলাই জাতীয় শরৎ ও গণভোট। মতভেদ কমাতে 5 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসমাবেশে জুলাই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 7 অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরে জুলাই সনদ চূড়ান্ত হয়। তবে গণভোট কখন হবে, নির্বাচনের আগে না একই দিনে, এ নিয়ে বিএনপি ও অন্যান্য দলগুলোর মধ্যে মতানৈক্য রয়ে যায়। 2025 সাল জুড়ে দেশে একের পর এক আন্দোলন চলেছে। চাকরি পুনর্বহাল, শহীদ পরিবারের পুনর্বাসন, শ্রমিক অধিকার, শিক্ষা সংশ্লিষ্ট দাবি, এনবিআর সংস্কার, বিশেষ ভাতা, নানামুখী আন্দোলনে উত্তাল ছিল রাজপথ। এর পাশাপাশি বছর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে মব ভায়োলেন্স। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে বছরের প্রথম 6 মাসে 141টি ঘটনায় 83 জনের মৃত্যু হয়। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী হত্যা, ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং বছরের শেষ দিকে সংবাদ মাধ্যমে হামলার ঘটনা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বছরের আরেক আলোচিত ঘটনা ঘটে 12 ডিসেম্বর। ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র উত্তেজনায় পড়ে। আন্তর্জাতিক অঙ্গনে 2025 সালে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা এবং চীন তাইওয়ান উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি বাড়ায়, যার প্রভাব পড়ে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও। ডিসেম্বর মাসে আসে স্বস্তি ও শোক দুটোই। 25 ডিসেম্বর 17 বছরের নির্বাচন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। 30 ডিসেম্বর কুয়াশাচ্ছন্ন ভোরে দেশের মানুষ হারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটায়। সব অনিশ্চয়তার মধ্যেই বছর শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা আসে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে আবারও নির্বাচনমুখী হয় দেশের মানুষ। এভাবেই আশা, আন্দোলন, রক্তপাত আর শোকের ভার নিয়ে বিদায় নিচ্ছে 2025। নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশের মানুষের প্রত্যাশা 2026 সাল হবে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বছর। বিদায় 2025, স্বাগত 2026। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।